আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। My dear students and honorable guardian, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, I will take a class for class 3, subject English, about scene passage. In my previous class was about answering question 8. Now I am going to start the class about scene passage. At first I read the passage with Bangla and write some similar word. Look at the question now or hit the top of the passage. Read the given text carefully and answer following the question. Number 1, 2, 3. The scene passage start. Look, a T দিয়ে text, B দিয়ে board, P দিয়ে page, L দিয়ে পৃষ্ঠা। অর্থাৎ টেক্সটবুক বোর্ডের পৃষ্ঠা নং 39 and 42 এর আলোকে আমরা এই প্যাসেজটা সাজিয়েছি। It is a rhyme or small poem. First, I am a tailor. এর বাংলা হলো আমি একজন দর্জি। মাই মেশিন গোজ, আমার মেশিনটা বা যন্ত্রটা চলে ট্যাপ ট্যাপ ট্যাপ। ট্যাপ ট্যাপ শব্দের অর্থ হলো খট 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 করে, খট খট শব্দ করে। ট্যাপ শব্দ হলো খট 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 শব্দ করা, ট্যাপ 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 খট খট শব্দ করে। আই রাইট অন দ্য বোর্ড, আমি ব্ল্যাক বোর্ডে লিখি বা বোর্ডে লিখি। নেক্সট এই লাইনের পরে হবে এটা আই মেক ক্লথস, আমি পোশাক তৈরি করি। আই এম এ কবলার, আমি একজন মুচি। নাও দে লুক নিউ, এখন এগুলো দেখতে খুব সুন্দর, নতুন মনে হচ্ছে। উই রাইট অ্যান্ড প্লে, আমি ছড়া বলি এবং খেলা করি। স্টিচ স্টিচ স্টিচ, স্টিচ মানে সুই চালা, সুই চালাবার, সুই চলে যাওয়া, সুই, তারপরে সুই চলে সুই চলে সুই চলে। আই মেড শুজ, আমি জুতা মেরামত করি। এই সুই চলার শব্দটা কিন্তু বলতেছে যে আই মেড শুজ, অর্থাৎ হলো এই কবলার, কবলার, এই কবলারে বলতেছে আর কি। স্টিচ স্টিচ স্টিচ, আবার সুই চলে সুই চলে। আই মেড শুজ, আমি কি করি, জুতা মেরামত করি। রাইট, আই রাইট টু মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদেরকে পড়াই বা লিখাই। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। আমরা বলতে এখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স উভয়কে বোঝানো হয়েছে। লেট আস নেক্সট question number 1, match the words in column A with their meanings that are mentioned in column B, অর্থাৎ শব্দগুলো মিলাও এই কলামের সাথে তাদের অর্থ অনুসারে বি কলামের শব্দগুলোর সাথে। ফার্স্ট আমাদের এই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা এই প্যাসেজ থেকে নিয়েছি। এই প্যাসেজ থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখানে আলাদা করেছি। এটা বাংলা সহ ইংলিশ টু ইংলিশ অর্থাৎ সিমিলার ওয়ার্ড আমরা শিখে নেব, জেনে নেব। ফার্স্ট দেখো এই কলামে আছে টেইলর, টেইলর শব্দ অর্থ দর্জি। এটার সিমিলার ওয়ার্ড আমরা লিখতে পারি ওয়ান হু কাটস অ্যান্ড মেক্স ক্লথ, ওয়ান হু কাটস অ্যান্ড মেক্স ক্লথ, মানে একজন ব্যক্তি যে কি করে কাটে এবং পোশাক তৈরি করে, অর্থাৎ পোশাক কাপড় কাটে এবং পোশাক তৈরি করে। এটা টেইলর, টেইলরের সিমিলার ওয়ার্ড হলো এইটা। নেক্সট আছে ক্লথ, ক্লথ শব্দের অর্থ হলো পোশাক। এই ক্লথের আমরা প্রতিশব্দ বা সিমিলার ওয়ার্ড লিখতে পারি ড্রেস। তারপর নেক্সট দেখো ম্যান, ম্যান মানে মেরামত করা। এখানে এইটার সিমিলার ওয়ার্ড রিপেয়ার, এই রিপেয়ার শব্দ অর্থ মেরামত করা। নেক্সট আছে রাইম, রাইম অর্থ কবিতা বা ছোট ছোট কবিতা বা ছড়া। তো এটার প্রতিশব্দ বা সিমিলার ওয়ার্ড পোয়েম, রাইমের প্রতিশব্দ পোয়েম। নেক্সট আছে কবলা, কবলা শব্দ অর্থ মুচি। এইটার সিমিলার ওয়ার্ড আমরা লিখতে পারি
এ মেন্ডার অফ শুজ, এ মেন্ডার অফ শুজ, একজন জুতা মেরামতকারী। নেক্সট দেখো আরো কিছু সিমিলার ওয়ার্ড এখানে আছে যার মিনিং সহ। মেক, মেক শব্দটা তৈরি করা, এটা সিমিলার ওয়ার্ড লিখতে পারি আমরা ক্রিয়েট, তৈরি করা বা সৃষ্টি করা। নেক্সট মেশিন, মেশিন শব্দ অর্থ যন্ত্র, এটা সিমিলার ওয়ার্ড লিখতে পারি অ্যান ইঞ্জিন। স্পিক অর্থ কথা বলা, এটা সিমিলার ওয়ার্ড হলো টক। আর স্টুডেন্ট শব্দের অর্থ ছাত্র বা শিক্ষার্থী, এটাকে আমরা লিখতে পারি যে লার্নার, একজন শিক্ষা অর্জনকারী, যে শিক্ষা অর্জন করে তাকে শিক্ষার্থী বলা হয়, বা শিক্ষার জন্য প্রার্থী যে তাকে শিক্ষার্থী বলা হয় বা লার্নার বলা হয় অথবা স্টুডেন্ট বলা হয়। নেক্সট নাম্বার 1 আমাদের শেষ হলো। নেক্সট নাম্বার 2 আমরা এইটা তোমরা একটু দেখে নিবে, দেখে বুঝে শিখবে, শিক্ষার পরে বাসা আবার প্র্যাকটিস করবে। এখন আমরা 2 নং এখানে যে সিং প্যাসেজের আলোকে আমরা 1 2 3 নং প্রশ্নের কথা বলেছি। আমরা 1 নম্বরে এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা দেখি 2 নাম্বার 2 এ কি আছে। Dear students, look at number 2. Write true or false. If false, give the correct answer. লেখো সত্য অথবা মিথ্যা, যদি মিথ্যা হয় তবে সত্য অ্যানসার দাও। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, এ টেইলর মেক্স ক্লথস, একজন দর্জি পোশাক তৈরি করে। তো আমরা এখানে প্যাসেজ থেকে দেখতে পেলাম যে একজন দর্জি পোশাক তৈরি করে, তাহলে একটা ট্রু বাক্য অর্থাৎ সঠিক বাক্য। এইটার পাশে আমরা লিখবো অ্যানসার দিয়ে কি লিখবে, অ্যানসার ট্রু। নেক্সট, দেয়ার আর 3 অকুপেশন মেনশন ইন টেক্সট, মানে এই যে টেক্সটটা আছে পাঠ্যগুলো আছে যে আমরা লিখলাম, সেখানে 3 ধরনের পেশার লোকের পেশার কথা বলা হয়েছে। তো আমরা এখানে দেখে নেই যে 3 ধরনের পেশা আছে কিনা। যদি 3 ধরনের থাকে তাহলে এটা ট্রু অ্যানসার হবে, আর যদি 3 ধরনের না থাকে, কম বেশি থাকে, তাহলে সেটা ফলস হবে। ফলস অ্যানসার হলে আমরা জানি সঠিক অ্যানসার দিতে হবে। তাহলে আমরা দেখে নেই, দেখো 1 নম্বর আছে এখানে টেইলর, এইটা এক ধরনের পেশা। তারপরে কবলার, এই আরেকটা পেশা, 2 জন হলো। তারপরে আই রাইট টু মাই স্টুডেন্ট, আই রাইট বলতে এখানে টিচারকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটাও একটা পেশা। তাহলে তোমার টেইলর, তারপরে কবলার অ্যান্ড টিচার। তাহলে আমরা এখানে 3 ধরনের পেশা অর্থাৎ 3 ধরনের অকুপেশনের কথাই দেখতে পেলাম। তাহলে অতএব এই সেন্টেন্সটা ট্রু হবে। দেয়ার আর 3 অকুপেশনস মেনশনড ইন দ্য টেক্সট, এই পাঠ্যক্রমে 3 জন পেশার কথা উল্লেখ করা হয়েছে, এটা একটি ট্রু বাক্য। আমরা অ্যানসার দিয়ে লিখব কি ট্রু। নেক্সট নাম্বার 6, এ টিচার রাইটস, A teacher writes in a book, একজন শিক্ষক বইয়ের ভিতরে লেখে। এখানে কিন্তু যে প্যাসেজে দেওয়া আছে দেখো, আই রাইট অন দা বোর্ড, আই রাইট বলতে এখানে টিচারকে মিন করা হয়েছে, অর্থাৎ একজন টিচার শিক্ষক ক্লাসে কোথায় লেখেন, ব্ল্যাকবোর্ডে লেখেন বা বোর্ডে লেখেন। তাহলে এটা একটা রং সেন্টেন্স বা ফলস সেন্টেন্স। এ টিচার রাইটস ইন এ বুক, এটা অ্যানসার দেখে লিখব কি অ্যানসার ফলস। আর কারেক্ট অ্যানসার দিবা a teacher writes on the board, a teacher writes on the board, একজন শিক্ষক তো বোর্ডেই লেখেন, বইয়ে তো লেখেন না। তো এটা একটা ভুল বাক্য দেওয়া আছে, এটাকে তুমি সঠিক করে লিখবা কি কারেক্ট অ্যানসার লিখে লিখবা যে a teacher writes on the board, a teacher writes on the blackboard লিখতে পারো, অথবা শুধু বোর্ড লিখতে হবে, a teacher writes on the board. নেক্সট আপারটি স্টুডেন্টস রিড টু টিচার, ছাত্রছাত্রীরা শিক্ষককে পড়ান। এটা কি সত্য বাক্য না? ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো যে ছাত্রছাত্রীরা কোথাও এখানে আই রাইট টু মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদেরকে লিখি বা ছাত্রদের জন্য লিখি, বা এখানে
আই রাইট অন দ্য বোর্ড, আমি ব্ল্যাকবোর্ডে লিখি। কাদেরকে পড়ার জন্য লিখি? ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য লিখি। তাহলে এখানে স্টুডেন্টরা তো টিচারের জন্য পড়ে না, স্টুডেন্টরা টিচারদেরকে পড়ান না। তাহলে কারা পড়ান? এখানে স্টুডেন্টের জায়গায় টিচার হবে, আর এই টিচারের জায়গায় স্টুডেন্ট হবে। এই টিচারটা আসবে এখানে, আর এই স্টুডেন্ট আসবে এইখানে, অর্থাৎ টিচার রিড। টিচার যদি এখানে একজন টিচার হয় তাহলে এখানে রিডস হবে, টিচার রিডস টু স্টুডেন্ট, টিচার রিডস টু স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টটা এখানে আসবে আর টিচারটা এখানে আসবে। তাহলে কি হবে? কারেক্ট আনসারটা কি হবে? টিচার রিডস টু স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পড়ান। নেক্সট নাম্বার ই, এ টেইলর মেক্স সাউন্ড টেপ টেপ ট্যাপ, একজন দর্জি শব্দ করে। কি ধরনের শব্দ করে? কি শব্দ তৈরি করে? A tailor makes sound tap 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 tap, একজন দর্জি তোমার খট খট শব্দ করে। এইটা কিন্তু একটা ফলস ওয়ার্ড, ফলস সেন্টেন্স। তার কারণ দর্জি ট্যাপ ট্যাপ শব্দ করে না, ট্যাপ ট্যাপ শব্দ করে হলো তোমার কবলার, অর্থাৎ মুচি। তাহলে এখানে এই টেইলরের জায়গায় এই কবলার হবে। এই কবলার মেক্স সাউন্ড ট্যাপ ট্যাপ ট্যাপ, একজন মুচি খট খট শব্দ করে। তারপরে নেক্সট নাম্বার এ, এ কবলার মেন্ট শুজ, এ কবলার মেন্ট শুজ, এর বাংলা হলো যে একজন মুচি তোমার জুতা মেরামত করে। এইটা তো একটা সঠিক বাক্য, যেহেতু মুচিরাই জুতা মেরামত করে থাকেন। তাহলে এখানে এটা কি হবে? এ কবলার মেন্ট শুজ, অ্যান্সার হবে ট্রু, অ্যান্সার হবে ট্রু। নেক্সট, দ্য শুজ লুক নিউ, জুতাগুলো দেখতে এখন নতুন। কখন এই কথা বলে একজন মুচি? যখন তার জুতাটা রিপেয়ার করা শেষ হয়, অর্থাৎ মেরামত করা ঠিক হয় শেষ হয়, তখন সে বলে যে পুরান জুতাটাও দেখতে নতুন মনে হয়। তাহলে এইটা একটা ট্রু অ্যান্সার। অ্যান্সার হবে কি? অ্যান্সার ট্রু। দ্য শুজ লুক নিউ, অ্যান্সার হবে ট্রু। নেক্সট, স্টুডেন্ট স্পিক ইন ইংলিশ, স্টুডেন্ট স্পিক ইন ইংলিশ, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলে। এটা একটা ট্রু বাক্য। ইংলিশ ক্লাসে আমরা যেহেতু এখানে ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা করছি, তখন ইংলিশ ক্লাসে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক উভয়ই কিন্তু ইংলিশে কথা বলেন। তাহলে এটাকে ট্রু দিতে পারো, স্টুডেন্টস স্পিক ইন ইংলিশ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এই যে রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সত্যকে মিথ্যা বলো, যদি মিথ্যা হয় তাহলে সত্য আনসার দাও। আমরা এতক্ষণ এই বাক্যগুলো পড়লাম এবং এবার বাংলা অর্থ জানলাম, এবং কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে, আর ফলস হলে কি করতে হবে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা পরবর্তীতে এটা বাসায় করে এই বিদ্যালয়ে ফেসবুকে পাঠিয়ে দেবে। আমরা এখন এই প্যাসেজের আলোকে কোশ্চেন নং 3 নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে প্যাসেজের সিন প্যাসেজের ভিত্তিতে আমরা 1, 2, 3 তে কথা বলেছিলাম। আমরা তখন 1 নম্বর এবং 2 নম্বর শুনলাম। এখন থেকে 3 নম্বর কি আছে দেখো। নাম্বার 3 তে আছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, মানে উল্লিখিত প্রশ্নগুলো দাও। প্রথমে কি প্রশ্ন আছে দেখো, হু ইউজেস এ মেশিন টু স্টিচ ক্লথস, মানে কে মেশিন ব্যবহার করে পোশাক তৈরির জন্য বা পোশাক সেলাই করার জন্য। পোশাক সেলাই করা, এখানে স্টিচ মানে সেলাই করা। কে মেশিন ব্যবহার করে বা যন্ত্র ব্যবহার করে পোশাক তৈরি করার জন্য বা সেলাই করার জন্য। আমরা তো ওখানে এই প্যাসেজে দেখেছি যে একজন টেইলর মানে অর্থাৎ দর্জি মেশিন ব্যবহার করে পোশাক সেলাই করার জন্য। তো আমরা এখানে এই প্রশ্নের যে হু দিয়ে যে সমস্ত প্রশ্ন করা হয় সেগুলো অ্যান্সারটা একটু ইজি আছে বা একটু সহজ আছে। সেগুলো তুমি হুয়ের পরিবর্তে মানে যে কাজটা করে তার নামটা বসিয়ে দিয়ে আর বাকি অংশটা লিখে দিতে হবে। তাহলে এখানে টেইলর ইউজেস এ মেশিন টু স্টিচ ক্লথ,
একজন দর্জি যন্ত্র ব্যবহার করে পোশাক সেলাই করার জন্য। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পেরেছো যে হু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে প্রশ্নের জবাব দেওয়াটা সহজ, শুধু হু এর পরিবর্তে যে শুধু সাবজেক্টটা হবে আর বাকি অংশ যা আছে তা অ্যাজ হয়ে যাবে। অর্থাৎ একজন দর্জি পোশাক তৈরি করে, তাহলে এখানে লিখতে হবে যে এ টেইলর ইউসেস এ মেশিন টু স্টিচ ক্লথস। তারপর নেক্সট দেখো নাম্বার বি তে কি আছে, হু মেক্স দ্য শুজ নিউ, হু মেক্স দ্য শুজ নিউ, কে জুতাগুলোকে নতুন করে তৈরি করে, কে করে জুতা নতুন তৈরি? একজন মুচি অর্থাৎ কবলার। এখানেও ঠিক একইভাবে উত্তরটা লিখবা, হু এর পরিবর্তে হবে এ কবলার মেক্স দ্য শুজ নিউ, এ কবলার মেক্স দ্য শুজ নিউ, একজন মুচি জুতাটিকে নতুন করে তৈরি করে। বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস? নেক্সট, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে তো বলেছি যে আমার সাথে যোগাযোগ করবে, আমার সাথে তোমাদের সবচেয়ে যোগাযোগ করার মতো মাধ্যম আছে বা সুযোগ আছে, যেহেতু আমি অনেক কিছুই দিয়েছি তোমাদের, নাম্বার, ফোন নাম্বার দিয়েছি, ইমেল নাম্বার দিয়েছি, তারপরে মেসেঞ্জার দিয়েছি, আরও কিছু প্রয়োজন হলে যোগাযোগ করার জন্য তাও আমি দিতে রাজি আছি। কিন্তু তোমরা যদি না বুঝো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। নাম্বার 3, হোয়াট ডাজ এ টিচার ডু? একজন শিক্ষক কি করেন বলো দেখি, তোমরা কি বলতে পারো একজন শিক্ষক কি করেন? নিশ্চয়ই বলতে পারবে, কারণ একজন টিচার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন বা পড়ান। তাহলে কি হবে? এ টিচার টিচেস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস, অর্থাৎ একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন বা পড়ান। তাহলে কি হবে অ্যানসারটা? এ টিচার টিচেস টু হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদেরকে তিনি শিক্ষা দেন, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে পড়ান বা শিক্ষা দেন। নেক্সট নাম্বার দেখো, নাম্বার ডি, হু স্পিক ইন ইংলিশ? কে ইংরেজিতে কথা বলে? কে কথা বলে? আমরা ইংলিশ ক্লাস যখন তোমাদের আমরা নেই তখন যে পড়ান অর্থাৎ টিচার এবং স্টুডেন্ট উভয়ই ইংলিশে কথা বলেন। তাহলে এখানে আমরা লিখতে পারি the teacher and the student speak in English class। এইভাবে লিখতে পারো। কি লিখতে পারো? the teacher and the students speak in English class, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীগণ ইংরেজিতে কথা বলেন কোথায়, কখন? ইন ইংলিশ ক্লাস, মানে ইংরেজি ক্লাসে। আমি আবার বলছি, the teacher and the students speak, এখানে হু এর পরিবর্তে the teacher and the students লেখার পরে speak in English, তুমি একটু বাড়িয়ে দিতে পারো, এক্সটেনশন করতে পারো, সেটা হলো কি ইন ইংলিশ ক্লাস। কি লিখতে পারি আমরা? the teacher and the students speak in English class। ক্লিয়ার স্টুডেন্ট? নাম্বার, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তারপরে দেখো নাম্বার বি, এই নম্বরে এখানে প্রশ্ন করা হয়েছে, ডু ইউ স্পিক ইন ইংলিশ ক্লাস? এখানে একটা ইংলিশ ক্লাস শব্দ হবে, ক্লাসটা তো মিস্টেক হয়ে গেছে, ইংলিশ ক্লাস। এখানে একটা ক্লাস শব্দটা বাদ পড়েছে। জি, তাইলে ডু ইউ স্পিক ইন ইংলিশ ক্লাস? তোমরা কি ইংরেজি ক্লাসে কথা বলো? এখানে কিন্তু প্রশ্ন, যে সমস্ত প্রশ্নের জবাবটা মানে কি না, হা বা না দিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু শুধু ইয়েস আর নো দিয়ে দিলে হবে। কিন্তু ইয়েস আর নো দিলে হয় একটু মানে পুরোপুরি ভালো লাগে না আর কি, সেজন্য একটা সেন্টেন্স লিখলে টিচাররা একটু খুশি হন বেশি।
আর তোমার কাছেও একটু ভালো লাগে, অত তোমার একটা আত্মতৃপ্তি আসে, তাহলে তুমি এটা কি লিখবা? এখানে ডু ইউ, তুমি কি ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো ইন ইংলিশ, ইংরেজিতে, ইন ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসে তুমি বলো? অবশ্যই বলো। তাহলে বলবো যে ইয়েস, এখানে ইয়েস লিখবা, ইয়েস এর পরে কমা দিবা, কি লিখবা? ইয়েস কমা আই, এই ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। অর্থাৎ তুমি নিজে তো এখন অ্যান্সার দিচ্ছ, তাহলে তোমার তুমি যখন নিজে অ্যান্সার দিবা, তখন নিজে যখন ব্যক্তি তখন আই লিখবে, তাহলে ইয়েস আই স্পিক ইন ইংলিশ, ইন ইংলিশ ক্লাস। আই ইয়েস লিখে কমা, যে কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে হলে ইয়েস এবং নো এর পরে একটা কমা ব্যবহার করবে, তারপরে তুমি বাকি সাবজেক্ট ব্যবহার করবে। তাহলে কি হবে? ইয়েস আই স্পিক ইন ইংলিশ ক্লাস। ক্লিয়ার স্টুডেন্টস? তারপরে নেক্সট দেখো নাম্বার ডি, হোয়ার ডাজ দ্য টিচার রাইট? হোয়ার ডাজ দ্য টিচার রাইট, এখানে টিচারের লেখাটা বলতে কোথায় লেখে, এটা কখন কোন সময়ের কথা বলা হয়েছে? যখন একজন টিচার ক্লাস নেন, ক্লাসরুমে থাকেন, তখন টিচার কোথায় লেখেন, এটা ওই সেন্সেই এই প্রশ্নটা করা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষক কোথায় লেখেন? তোমরা তো নিশ্চয়ই বলবে একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে অথবা বোর্ডে লেখেন, কালো বোর্ডে। ব্ল্যাকবোর্ড মানে কালো বোর্ড, বা শুধু বোর্ড দিলে হবে। তাহলে এবার দ্য টিচার রাইটস, এখানে ডাজ একটা করে দেখো, ডাজ একটা টেন্সের বিষয় আছে, যেটা তোমরা এখনো কেউ হয়তো পারো, কেউ পারো না, তো পরে ক্লাসে গেলে আর একটু ভালো বুঝতে পারবে। যদি ডাজ দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেখানে যখন তুমি অ্যান্সার দিবে, তখন মূল ভার্ব যেটা, সেই ভার্বের সাথে ওই ডাজের এসটা এসে পড়বে। তাহলে কি হবে? দ্য টিচার, আমরা কিন্তু ডাব্লিউএস প্রশ্ন করার সময় এই বিষয়ে আলোচনা করেছিলাম বা তোমাদের বলেছিলাম। তাহলে কি হবে? দ্য টিচার রাইটস অন দ্য ব্ল্যাকবোর্ড। দ্য টিচার রাইটস অন দ্য ব্ল্যাকবোর্ড, একজন শিক্ষক কালো বোর্ডে লেখেন, অথবা দ্য টিচার রাইটস অন দ্য বোর্ড, একজন শিক্ষক বোর্ডে লেখেন বা বোর্ডের উপরে লেখেন। অন দ্য বোর্ড, বোর্ডের উপরেই কি আমরা লিখি, সেজন্য অন ব্যবহার করা হয়। তারপর নেক্সট দেখো, হু রাইটস টু দ্য স্টুডেন্টস? হু রাইটস টু দ্য স্টুডেন্টস, এখানে এই প্রশ্নটা হলো বাংলা অর্থ হলো তোমার কে ছাত্রছাত্রীদের জন্য লেখেন, কে ছাত্রছাত্রীদের জন্য লেখেন, কোথায় লেখেন? ওই যে ব্ল্যাকবোর্ডে। কে লেখেন? নিশ্চয়ই একজন টিচারই লেখেন। Who writes to the students? এখানে আমি এইখানে বলেছিলাম যে সমস্ত প্রশ্নগুলো দিয়ে করা হয়, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়াটা সহজ। কিভাবে সহজ? অর্থাৎ হু এর পরিবর্তে যে কাজটা করেন তার নামটা এখানে লিখে আর বাকি অংশটা লিখলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কি হবে? হু রাইটস টু দ্য স্টুডেন্টস, কে ছাত্রছাত্রীদের জন্য লিখেন বা কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লিখেন। এখানে টিচার লেখে, এ টিচার অথবা দ্য টিচার রাইটস টু দ্য স্টুডেন্ট। দ্য টিচার বা এ টিচার রাইটস টু দ্য স্টুডেন্ট, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য লিখেন। এ টিচার দিবে, এ টিচার রাইটস টু দ্য স্টুডেন্ট, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য লিখেন। নেক্সট, হাউ ডাজ দ্য শু লুক এট নাও? তোমার এখন জুতাগুলো দেখতে কেমন লাগতেছে? এখন জুতাগুলো দেখতে কেমন? এবং যে হাউ ডাজ দ্য শু লুক, জুতাগুলো দেখতে কেমন? এট নাও, এখন জুতাগুলো দেখতে এখন কেমন? ওই যে মুচি জুতাগুলো মেরামত করার পরে জুতাগুলো কেমন আকার ধারণ করে, সেটা তো ওখানেও সে বলে যাচ্ছে। এখানে দেখো, এই নাও দে লুক নিউ, এটা কিন্তু একজন পপুলারের কথা। সে যখন জুতাগুলো মেরামত করলো, তারপরে জুতাগুলো নতুন হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য শু লুকস। এখানে যদি শুজ হতো তাহলে লুক হতো, কিন্তু এখানে যেহেতু শু আছে সেহেতু এখানে লুকস হবে। দ্য টিচার, দ্য পপুলার, the shoe looks at new now. That shoe looks at
looks new at now. The teacher, the shoe looks new at now. অর্থাৎ জুতাগুলো দেখতে এখন নতুন, জুতাগুলো দেখতে এখন কেমন নতুন। প্রিয় স্টুডেন্ট, তোমরা তো বুঝতে পেরেছ 1 2 3। আমি আরেকটু কাজ দিতে চাচ্ছি, আমি সেটা তোমরা বাড়ি কাজ করবা। ফ্রেন্ডস, আমরা এখন দেখি নাম্বার 4 এ কি আছে। দেখো আমরা একটু কোশ্চেনটা দেখে নেই, কি লিখছি দেখো। রাইট এ শর্ট কম্পোজিশন, একটা সংক্ষিপ্ত রচনা লেখো। রাইট এ শর্ট কম্পোজিশন, শর্ট মানে সংক্ষিপ্ত, কম্পোজিশন রচনা। আমরা একটি সংক্ষিপ্ত রচনা লিখি অন এ ফার্মার, একজন কৃষক সম্পর্কে। at least in 5 sentences by answering the following questions, মানে তোমার কমপক্ষে 5টি বাক্য হইতে হবে, আর সেই বাক্যগুলো হবে তোমার নিজের যে প্রশ্নগুলো আছে প্রশ্নের আলোকে সেই বাক্যগুলো লিখতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা দেখি কি আছে। হু ইজ এ ফার্মার, কে হয় একজন শিক্ষক, কে হয় একজন কৃষক। হু ইজ এ ফার্মার। তোমরা এই যে সেন্টেন্সগুলো আছে, এই যে প্রশ্নগুলো আছে, যে হু ইজ এ ফার্মার, where does he work, what does he produce, the how long he works, how is a farmer। তার মানে কি অর্থ কি, হু ইজ এ ফার্মার, কে হয় একজন কৃষক। তো where does he work, সে কোথায় কাজ করে। what does he produce, সে কি কি উৎপাদন করে। produce শব্দ হলো উৎপাদন করা। what does he produce, সে কি উৎপাদন করে। how long he works, সে কতক্ষণ ধরে কাজ করে। how is a farmer, একজন কৃষক কেমন প্রকৃতির হয়ে থাকে। তাহলে এখন এই যে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের উত্তর তোমরা ধারাবাহিকভাবে লিখে যাবে। 5টা প্রশ্নের উত্তর ধারাবাহিক লিখলেই সেটা তোমার কি হবে, একটা কম্পোজিশনে পরিণত হবে। আর তুমি যখন কম্পোজিশন লেখো তখন কিন্তু এই যে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার এগুলো উল্লেখ করা যাবে না, এগুলো উল্লেখ করতে হবে না। এগুলো উল্লেখ করলে আর তোমার কম্পোজিশন থাকে না। কম্পোজিশন হইতে হলে তোমার কি করতে হবে, এই যে এই নাম্বারগুলো এ বি সি এগুলো লিখতে হবে না, মানে ধারাবাহিকভাবে পরপর প্রশ্নের উত্তরগুলো লিখে যাবে। পরপর প্রশ্নের উত্তরগুলো লিখে গেলে তোমার একটা কি হবে, কম্পোজিশনে পরিণত হবে। তাহলে আমরা কি প্রথমে কি লিখব, হু ইজ এ ফার্মার, কে একজন কৃষক। এ ফার্মার ইজ এ পারসন হু প্রডিউসেস, কি এ ফার্মার is a person who produces different kinds of different types of crops, মানে একজন কৃষক হলো একজন ব্যক্তি যে কি করে তোমার ফসল উৎপাদন করে, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। তাহলে ইংলিশটা কি হবে, a farmer is a person, a farmer is a person who produces different types of crops, মানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। where does he work, where does he work, সে কোথায় কাজ করে। he works his land, মানে সে তার নিজের জমিতে কাজ করে। he works, where does হবে, where does he works, সে কোথায় কাজ করে, সে তার নিজের জমিতে কাজ করে। কি লিখবে এখানে, he works his land, he works his land, সে তার জমিতে কাজ করে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, what does he produce, সে কি কি উৎপাদন করে। এখানে produce শব্দের অর্থ হলো উৎপাদন করা। তাহলে what does he produce, সে কি কি উৎপাদন করে। এখানে he produces হবে, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট করতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটা কিন্তু এখানে ভার্ব, এই ভার্বের সাথে যুক্ত করতে হবে। he produces কি কি করে, রাইস, জুট, হুইট, ভেজিটেবলস, ইটিসি, মানে যা যা উৎপাদন করে কয়েকটা নাম দিয়ে তুমি ইটিসি দিয়ে দিবে। ইটিসি পুরো নাম হলো এটসেট্রা, মানে ইত্যাদি। তাহলে he produces রাইস, জুট, হুইট, ভেজিটেবল, ফ্রুটস, ইটিসি। নেক্সট দেখো, how long he works, সে কতক্ষণ ধরে কাজ করে। how long he works, মানে সে কতক্ষণ সময় ধরে কাজ করে। সে তো কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর একজন কৃষকের কাজ এমনও সময় আছে যে সে সকাল থেকে সন্ধ্যা করে, সকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত কাজ করে। ওই কাজটা কখন করে,
যখন তার ফসল কাটার সময় অর্থাৎ তার নতুন ফসল ঘরে আসে, তখন তার ব্যস্ততা বা পরিশ্রম বেড়ে যায়, তখন সে সারাদিন কাজ করে। তাহলে she works all day long on the harvesting time, on the harvesting time। তারপর বা at the harvesting time বা in the harvesting time, মানে তার ফসল কাটার সময় সে সকাল থেকে শুরু করে রাত্রি অবধি কাজ করে থাকে। তাহলে কি লিখবা? he works all day and night during the harvesting time, during the harvesting time। সে মানে কাজ করে থাকে ফসল কাটার সময় সকাল সারা দিন এবং রাত্র অবধি, মানে রাত্র পর্যন্ত। তাহলে কি হবে ইংলিশটা? he works all day and night, he works all day and night during the harvesting time, অর্থাৎ ফসল কাটার সময় সে সারা দিন এবং রাত্রে কাজ করে থাকে। তোমরা বুঝতে পেরেছো প্রশ্নের উত্তরটা? আমি আবার বলছি, she works all day, she works all day and night during the harvesting time, ফসল কাটার সময় সে দিনে এবং রাতেও কাজ করে থাকে। হাউ ইজ এ ফার্মার? একজন কৃষক কেমন? একজন কৃষক তো স্বাভাবিকভাবে বলতে সে হাড় পরিশ্রম, মানে কঠোর পরিশ্রমী, সে খুব পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। সে মাথা ঘাম পায়ে ফেলে জমি চাষাবাদ করে, সেই চাষাবাদ করে ফসল উৎপাদন করে, সেই ফসল আমাদের সারা বাংলাদেশের মানুষ তাই কৃষকের ফসল খেয়ে জীবনযাপন করে। তাহলে তার পরিশ্রমটা অক্লান্ত পরিশ্রম। তাহলে কি হবে? এ টিচার ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। এটার অ্যান্সারটা কি দিতে পারি? এ ফার্মার ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। একজন কৃষক কঠোর পরিশ্রমী ব্যক্তি, একজন কৃষক কঠোর পরিশ্রমী ব্যক্তি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে নাম্বার 4 সেটা কিন্তু সিন প্যাসেজের ভিত্তিতে লিখি নাই, কিন্তু সিন প্যাসেজে এর কিছু কিছু হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে। এটা কিন্তু আউট অফ সিন প্যাসেজ, আউট অফ সিন প্যাসেজ মানে সিন প্যাসেজের বাহিরে। তাহলে তোমরা এই যে এটা 4 নম্বর, এই 4 নম্বর থাকবে, একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। সেই কম্পোজিশনটার শিরোনাম হবে বা টাইটেল হবে এ ফার্মার। তোমার এরকম একটা থাকবে, 5 বাক্যের একটা কম্পোজিশন লিখতে হবে এবং সেই কম্পোজিশন লেখার জন্য তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে। এই কোশ্চেনের অ্যান্সারের ভিত্তিতে তোমার সেই কম্পোজিশনটা লিখতে হবে। তোমাদের এটা কিন্তু একটা ইজি ম্যাটার, যেহেতু তোমার কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন থেকে উত্তর লিখবা, উত্তর লিখলে তোমার কি হবে? কম্পোজিশনটা লেখা হয়ে গেল। কারণ আমরা তো অনেক সময়, আমাদের সময় তো আমরা কম্পোজিশন মুখস্থ করতাম, তো তোমাদের তো সেই মুখস্থ করতে হবে না, এই প্রশ্নগুলো বুঝে উত্তর লিখলে তোমার কম্পোজিশন হয়ে যাবে। তাহলে তোমরা এখন এই আমাদের তো আজকে এখানে আর বেশি আলোচনা করবো না, কারণ আজকে অনেক আলোচনা করেছি। তোমার এই সিন প্যাসেজের আলোকে 1, 2, 3, 4, যে 1 নম্বরে আছে তোমার ম্যাচ দ্য ওয়ার্ড কলাম ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ফলোইং দ্যাট আর মেনশন ইন কলাম বি, অর্থাৎ এই কলামের সাথে বি কলামের শব্দগুলো মিলানো। সেখানে আমি তোমার শব্দগুলো কিছু এই প্যাসেজ থেকে বেছে বেছে নিয়ে অর্থসহ তার সিমিলার ওয়ার্ড লিখে দিয়েছি। তোমরা সেগুলো খেয়াল করবে এবং শিখবে, শিখে তোমরা সেটাও বাড়ির কাজ করবে, অর্থাৎ 1 থেকে 4 গুণ দিয়ে বাড়ির কাজ করবে। আর তোমরা যদি কোশ্চেনটা তুলতে না চাও তাহলে তোমাদের আমি বলবো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই কোশ্চেনের যে সিরিয়ালগুলো ঠিক রাখবে। যেমন 1 নম্বরে কোনটা আছে, 2 নম্বরে কোনটা আছে, 3 নম্বরে কোনটা আছে, এবং সিরিয়ালভাবে যদি তোমরা লেখো তাইলে কোশ্চেন না লিখলেও একজন এক্সামিনার বা পরীক্ষক বা স্যাররা খাতা দেখতে সুবিধা হবে। আর তুমি যদি এই এলোমেলোভাবে লেখো, যে আগেরটা পরে পরেরটা আগে, এরকমভাবে লেখো, তাইলে কিন্তু সেই ক্ষেত্রে কোশ্চেন তুলতে হবে। তাহলে কোশ্চেন তোলার থেকে বাঁচতে হলে তোমাদেরকে কী করতে হবে? সিরিয়ালটা মেনটেন করতে হবে, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ 1 নম্বরে ওয়ার্ড মিনিংয়ের প্রথম যে শব্দটা আছে সেটাই লিখবা,
ওয়ার্ড মিনিংয়ের বেলায় অথবা তুমি পুরোটা বলার একটা সমস্যা হয়, যেহেতু শব্দের ওয়ার্ডটা দেওয়া থাকবে। কিন্তু নাম্বার 2-তে কিন্তু অবশ্যই তোমার কী করতে হবে, এই সিরিয়াল অনুযায়ী লিখবে। এ নাম্বারে যেটা আছে সেটা এই নাম্বারই লিখবে, বি নাম্বারে যেটা আছে সেটা বিতে লিখবা, সি নাম্বারে যেটা আছে সেটা সিতে লিখবা। এমনিভাবে যে নাম্বারে যেটা আছে সেটাই সেই নাম্বারই অ্যান্সার দিবা, তাইলে তোমাদের কোশ্চেন না লিখলেও চলবে। ঠিক একইভাবে 3 নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সের ব্যাপারেও একই নিয়মটা অনুসরণ করবে, অর্থাৎ প্রশ্ন অনুসারে তোমরা উত্তর দিবে। অর্থাৎ এই নাম্বারে প্রথম আছে এই নাম্বারের অ্যান্সারটাই আগে দিবে, বি নাম্বারটা তার দিবে, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি, তারপরে এইচ। এইভাবে যেগুলো সিরিয়ালগুলো আছে সিরিয়াল অনুসারে লিখবে। যদি সিরিয়ালভাবে লেখো তাহলে তোমাদের কোশ্চেন তুলতে হবে না। তোমাদেরকে পরিশ্রমটাকে লাঘব করানোর জন্য বা কমানোর জন্য বা তোমাদের পরিশ্রম থেকে বাঁচার জন্য আমি এই ইয়েটা বলে দিলাম, রুলটা বলে দিলাম। এই রুলটা তোমরা ফলো করবে, তাহলে তোমাদের কোশ্চেন লিখতে হবে না। ঠিক একইভাবে তোমার এই যে রাইট এ শর্ট কম্পোজিশন অন এ ফার্মার, এই তুমি যখন কম্পোজিশনটা লেখো তখন কিন্তু এটা শিরোনাম অর্থাৎ টাইটেল দিবা কি এ ফার্মার। তোমার কম্পোজিশনটার নামটা কি হবে, এ ফার্মার। এখানে তোমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু এরকম এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, উদ্ধরণ চিহ্নের মধ্যে থাকবে, মানে যে তোমার প্যাসেজটার নাম বা কম্পোজিশন নাম যেটা হবে সেই নামটা কিন্তু তোমার কেটে থাকবে এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। অর্থাৎ এইটাই হবে তোমার কম্পোজিশনের শিরোনাম বা কম্পোজিশনের নাম। তুমি কম্পোজিশনের উপরে কি লিখবা, এ ফার্মার, একজন কৃষক। তারপরে এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখে দেবে। আমি আবার বলছি যে কম্পোজিশন যখন লিখবে তখন কিন্তু এই নাম্বার লিখবে না, এ বি সি লিখতে হবে না। এ বি সি লিখলে কিন্তু তোমরা নাম্বার কম পাবা, কারণ তাহলে বলবো তুমি কম্পোজিশন বুঝোই না কম্পোজিশনটা কি। আমি কিন্তু বারবার বলতেছি তোমাদের যে কম্পোজিশন লেখার সময় এই নাম্বার দিতে হবে না, শুধু তুমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখে যাবে। প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখলেই তোমার কম্পোজিশনটা হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকে অনেকক্ষণ কথা বললাম, তাইলে তোমরা এই যে এখানে যা দিলাম, যা পড়াইলাম, এগুলো সবগুলি তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ 1 থেকে 4 বাড়ির কাজ করে অবশ্যই কী করবে, you will do the homework and send the homework in the Facebook of Bangladesh Band High School in comment box. And no more today. Take care of your health, everyone. No more today. Thank you very much.